আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা গতদিন অধ্যায় 2-এর নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন যন্ত্রপাতির সাথে সাথে নেটওয়ার্কের সাথে কি কি জিনিসগুলো জড়িত আছে সে নামগুলো জেনেছিলে। আজকের পাঠে তোমরা জানতে পারবে যে এই নেটওয়ার্কগুলো আসলে কিভাবে গঠিত হয়, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি না, কিন্তু একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কিভাবে সংযুক্ত থাকে সেই পদ্ধতি নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর এজন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 20 থেকে অনেক কিছুই জানতে পারবে। সুতরাং আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 20 এবং 21 থেকেই মূলত আলোচনা করব। এজন্য তোমরা যদি একটু তোমাদের পাঠ্য বইয়ের দিকে চোখ মেলে তাকাও তাহলে দেখতে পারবে যে পৃষ্ঠা নম্বর প্রথমে 21, যেটা হলো পার্ট 9 টপোলজি, যেটা আমি এর আগেই তোমাদেরকে বোর্ডে লিখে রেখেছি। পার্ট 9 টপোলজিতে হচ্ছে আমরা কিভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যুক্ত থেকে তথ্যের আদান প্রদান ঘটাতে পারে সেই সম্পর্কেই জানবো। তাহলে চলো আমরা আমাদের মূল বিষয়বস্তুর দিকে একটু তাকাই। দেখো, প্রথমেই একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত করে দেওয়ার ফলে নিম্নলিখিত বিভিন্ন ভাগে কম্পিউটার নেটওয়ার্ককে ভাগ করা যায়। এখন কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু সাধারণত হয়ে থাকে ছোট পরিসর থেকে অনেক বড় পরিসরে। এই ধরো, তোমার এলাকাতে যদি কোনো একটি নির্দিষ্ট কম্পিউটারের নেটওয়ার্ক গঠন করতে চাও তাহলে এক ধরনের নেটওয়ার্ক তোমার দরকার। অন্যভাবে তুমি যদি একটি দেশের ভিতরে কম্পিউটার নেটওয়ার্ক করতে চাও তাহলে এক ধরনের, অন্যভাবে তুমি যদি দেশের সাথে বাইরের অন্য আরেকটি দেশের সংযোগ বা নেটওয়ার্ক করতে চাও তাহলে আর এক ধরনের ব্যবস্থা তোমাকে নিতে হবে। এখন এগুলোর আসলে এক একটার কি নামে এক একটা পরিচিত সেই নামগুলো সম্পর্কেও আমরা জানবো। তাহলে প্রথমেই দেখো, যে নামটি দেয়া আছে সেটা হলো PAN। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 21-এর দিকে একটু খেয়াল করে দেখো। পি দিয়ে বোঝাচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা বুঝলাম হচ্ছে প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর অর্থ হচ্ছে, ধরো তুমি তোমার ঘরের ভিতরে বসে আছো, তুমি তোমার ঘরের ভিতর থেকে একটি নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে তোমার ঘরে আরেকটি, ধরো তোমাদের বাড়িতে আরেকটি ধরো আলাদা ঘর আছে, সেই ঘর থেকে তোমার বোনও তোমার সাথে তথ্যের আদান প্রদান করতে চাচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে এই যে অল্প পরিসরে যে নেটওয়ার্কটার মাধ্যমে তুমি সাধারণত এই কাজগুলো করতে পারো, যেটা তুমি ছোটোখাটো রাউটার ব্যবহার করে করতে পারো, সেটাকেই কিন্তু বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল মানে নিজস্ব, নিজস্ব এরিয়াতে বা এলাকাতে যে নেটওয়ার্কটা, সেটাকেই আমরা বলছি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা খুব অল্প পরিসরে অল্প কিছু কম্পিউটার বা কম্পিউটার সংক্রান্ত কিছু যন্ত্রপাতি নিয়ে এই নেটওয়ার্কগুলো হয়ে থাকে। এরপরে যেটি আছে সেটি হলো ল্যান। প্রত্যেকটিরই এ এবং এন দিয়ে বোঝাই এরিয়া নেটওয়ার্ক। ঠিক একইভাবে এটাকেও বোঝাই এরিয়া নেটওয়ার্ক, কিন্তু এল দিয়ে বোঝাই লোকাল। তাহলে দেখো, তোমরা এর উত্তরটি সহজে বলতে পারবে যে ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? ধরো তোমার স্কুলের সাথে, তোমার স্কুলের ভিতরেই বেশ কয়েকটি শ্রেণীকক্ষ আছে। এখন স্কুলটি কিন্তু তোমার বাড়ির থেকে বেশ বড়। এই স্কুলের ভিতরে যদি যে শ্রেণীকক্ষগুলো আছে সবগুলোতে যদি কম্পিউটার থাকে এবং সবগুলোর মধ্যে যদি কোনো নেটওয়ার্কের সৃষ্টি করতে হয় তাহলে কিন্তু এই ব্যবস্থাটি নিতে হবে, যেটার নাম হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর পরের যে নামটি রয়েছে সেটি হলো ম্যান, MAN, যেটাকে বলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন আর এ আর এন দিয়ে বোঝাই এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দিয়ে বোঝাচ্ছে যে তোমার নির্দিষ্ট এলাকা ভিত্তিক যে নেটওয়ার্ক। ধরো তোমার এখানে একটি, তুমি তোমার এলাকাতে অনেকগুলো জিনিসপত্র বা মনে করো অনেকগুলা
স্কুল আছে, ঘরবাড়ি আছে, অনেক কিছু আছে। ঠিক একইভাবে এই এলাকা থেকে একটুখানি দূরে আরেকটি এলাকা আছে, সেখানেও ধরো স্কুল বা এরকম কিছু আছে। সুতরাং এই তোমার এলাকার সাথে তোমার পার্শ্ববর্তী যে এলাকার যে সংযোগ, সেটা সাধারণত করা হয় এই ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দিয়ে। এরপরে যে জিনিসটি লেখা আছে সেটা হলো ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে ওয়াইড। ওয়াইড এর বাংলা হচ্ছে যেটাকে বোঝায় বিশ্বস্ত বা অনেক প্রশস্ত বা বড় জায়গা নিয়ে। অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় যে বাংলাদেশের কোনো কম্পিউটারের সাথে যে আমেরিকার কোনো একটি কম্পিউটার তথ্যের আদান প্রদান করতে পারে যে সিস্টেমের মাধ্যমে, তাকেই বলা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে দেখো, নেটওয়ার্কের এরিয়া বা পরিসর অনুযায়ী আমরা নেটওয়ার্কের সিস্টেমটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। একটু বোর্ডের দিকে খেয়াল করলেই তোমরা দেখতে পারবে, প্রথমেই আমি লিখেছি প্যান, যেটাকে বলেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যা অল্প কিছু জায়গার মধ্যে বোঝায়, খুব অল্প পরিসরে জায়গার মধ্যে এই ধরনের নেটওয়ার্ক গঠিত হয় বা যে ধরনের নেটওয়ার্ক গঠিত হয় তাকে বলে প্যান। এর পরেরটি হচ্ছে ল্যান। এই এই ধরনের নেটওয়ার্কের থেকে ল্যান নেটওয়ার্ক আরেকটু বেশি পরিসর নিয়ে বা জায়গা নিয়ে গঠিত হয়। এই ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরেরটি হলো ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে যেসব কম্পিউটারগুলো থাকবে তারা এই এরিয়ার থেকেও একটু বেশি জায়গা নিয়ে থাকবে। এটা কখনো একটি অঞ্চল ভিত্তিক নেটওয়ার্ক হতে পারে। ধরো কোনো ঢাকার ভিতরে তুমি নেটওয়ার্ক গঠন করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি এই সিস্টেম দিয়েও ঢাকার ভিতরে নেটওয়ার্ক গঠন করতে পারবে। একইভাবে ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর মানে হচ্ছে তুমি বাংলাদেশের কম্পিউটারের সাথে যে বিশ্বের অন্য প্রান্তের কম্পিউটারের সংযোগ দিতে চাও, সেই ক্ষেত্রে তোমার ওয়ান খুবই জরুরি। এবার আমরা যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের প্রধান বিষয়বস্তু, যেটার নাম হচ্ছে টপোলজি। শব্দটা একটু শুনতে অন্য রকমের লাগছে, তাই না? টপোলজি শব্দটি কিন্তু আসলে একটু অন্য ধরনের শব্দ। এটা কম্পিউটার নেটওয়ার্ক সংক্রান্ত শব্দ। ধরো আমার কম্পিউটার থেকে আমি তথ্য পাঠাচ্ছি, সেটা আমেরিকার কম্পিউটারে চলে যাচ্ছে। ধরো তোমার কোনো একটি বন্ধু আমেরিকাতে আছে, তার কম্পিউটারে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে আমেরিকাতে যে তথ্য চলে যাচ্ছে, এই চলে যাওয়ার পদ্ধতিটা যে ভিতরে কম্পিউটারের ভিতরের বিভিন্ন সিস্টেমের মাধ্যমেই কিন্তু হচ্ছে, তাই না? কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। সুতরাং কোন কম্পিউটার কার সাথে কিভাবে যুক্ত, এই যে সিস্টেমগুলো, এটাকে সাধারণত টপোলজি বলা হয়ে থাকে। এখন দেখো, আমরা এবার এই টপোলজি সম্পর্কে জানবো যে এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক গঠনের জন্য যে ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে তাকে টপোলজি বলা হয়। কোনো কোনো কম্পিউটার একটি আরেকটির সাথে একদম ডিরেক্টলি সংযোগ থাকে, তার দিয়ে সংযোগ থাকে ডিরেক্টলি। কোনো কোনো কম্পিউটার কোনোটির সাথে অন্য বিভিন্ন আকৃতিতে সংযুক্ত থাকে। সুতরাং কোন কম্পিউটার কার সাথে কিভাবে সংযুক্ত থাকবে সেগুলোর বিভিন্ন ধাপ বা বিভিন্ন নামকেই কিন্তু বলা হয় টপোলজি। অর্থাৎ কম্পিউটার একটি আরেকটির সাথে কিভাবে সংযুক্ত থাকবে বা নেটওয়ার্ক একটি আরেকটির সাথে কিভাবে সংযুক্ত থাকবে, এগুলোকেই বিভিন্ন পদ্ধতিকেই বলা হয় টপোলজি। পৃষ্ঠা নম্বর 21-এ দেখো, প্রথমে একটি ছবি দেয়া আছে, কিছু কিছু বল দেখা যাচ্ছে, কিছু লম্বা দাগ দেখা যাচ্ছে। যদি তোমাদের বইয়ের দিকে খেয়াল করো, পৃষ্ঠা নম্বর 21-এ দুটি ছবির মধ্যে প্রথম ছবিটি, যেটি হলো বাস টপোলজি। তাহলে দেখো, আমরা টপোলজি সম্পর্কে জানলাম যে বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন নেটওয়ার্ক তাদের ভিন্ন ভিন্ন পদ্ধতিতে যে তাদের নিজেদের মধ্যে সংযুক্ত হয়, এই পদ্ধতিকে বলা হয় টপোলজি। এবং সাধারণত টপোলজি 5 ধরনের। তোমাদের বইয়ে মোট 5 ধরনের টপোলজির নাম দেয়া আছে। যখন তোমরা বড় ক্লাসে যাবে আরো এক ধরনের টপোলজির নাম জানতে পারবে, সেটা হলো হাইব্রিড টপোলজি। কিন্তু আপাতত তোমাদেরকে এই 5 ধরনের টপোলজির নামই পড়তে হবে। এখন আমি প্রথমেই যে টপোলজিটির নাম লিখব সেটি হলো বাস টপোলজি।
দেখো বাস টপোলজি, এই বাস টপোলজি হচ্ছে টপোলজির ভিতরে এক ধরনের প্রকার। এর কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। সুতরাং এই টপোলজি নিয়ে যখন কোনো প্রশ্ন উত্তর তোমরা লিখবে, অবশ্যই চিত্রটি অঙ্কন করবে এবং সুবিধা অসুবিধাগুলো খুব ভালো করে মাথায় রাখবে, অর্থাৎ পয়েন্ট করে লিখবে। প্রত্যেকটিরই সুবিধা আছে, না হয় অসুবিধা আছে। দেখো এই টপোলজির বৈশিষ্ট্য কি। বাস টপোলজির যদি আমি একটি ছবি আঁকাই, তাহলে দেখো প্রথমে একটি লম্বা দাগ দিয়ে আমি এরকম কতগুলো গোল চিহ্নের মতো আঁকালাম। এটা যে একদম বইয়ের মতোই সবগুলো হতে হবে তা কিন্তু নয়। এখন দেখো এই বাস টপোলজিতে কি হয়, এই টপোলজিতে এক ধরনের মূল ব্যাকবোন থাকে। ব্যাকবোন অর্থাৎ তুমি যদি এটাকে কল্পনা করো যে এটা একটি কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এরকম কয়েকটি কম্পিউটারকে যদি কল্পনা করো, তাহলে হয়তো তুমি খুব সহজে উত্তরটি পেয়ে যাবে যে এরা একটি আরেকটির সাথে তার দিয়ে সংযুক্ত আছে, তাই না? আর এই টপোলজির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে, কিন্তু এই মূল দণ্ডরেখা বা মূল ব্যাকবোন এদের আছে, অর্থাৎ মূল একটা লাইন থাকে বা মেইন লাইন এখানে সাধারণত রয়েছে। অর্থাৎ এই যে মেইন লাইনের মাধ্যমে আমরা এই টপোলজিটি এখানে অঙ্কন করেছি, এই মেইন লাইন বা ব্যাকবোনটি যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় বা কানেকশন যদি কখনো লুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু পুরা নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। একটু খেয়াল করলে দেখতে পারবে যে প্রথমে যে নেটওয়ার্কটি এখানে গঠন হয়েছে সেটি কিন্তু আসলে একটি আরেকটির সাথে সংযুক্ত এবং যার মূল উপাদান হচ্ছে এই মাঝখানের লাইনটি। প্রত্যেকটি কম্পিউটারই কিন্তু এই মাঝখানের লাইনটির মাধ্যমে সংযুক্ত। তুমি যদি এই কম্পিউটারটিকে ধরো, তাহলে দেখো এটি এটির সাথে সংযুক্ত, এটিও কিন্তু ঠিক সেই মূল ব্যাকবোনের সাথে সংযুক্ত আছে। অর্থাৎ এই চিত্র থেকেই আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি কম্পিউটারই কিন্তু এই মূল ব্যাকবোনের সাথে সংযুক্ত রয়েছে, যেটা এই টপোলজির একটি প্রধান অসুবিধা। অর্থাৎ যখন কোনো কারণে কোনো ইলেকট্রিক কানেকশন হোক বা অন্য কোনো প্রবলেমের কারণে এই ব্যাকবোনটি বা এই তারটি বা প্রধান কেবলটি নষ্ট হয়ে যাবে, তখন কোনো কম্পিউটার থেকে কোনোটাতেই কিন্তু তথ্য পৌঁছাতে পারবে না। এই টপোলজির আরেকটি সুবিধাও রয়েছে। সুবিধাটি হলো তুমি নির্দিষ্ট পরিমাণ তার জুড়ে দিয়ে তুমি এটাকে আরো বাড়াতে পারো। অর্থাৎ তুমি যদি মনে করো যে এখানে আরেকটু তার জুড়ে দিয়ে এই ব্যাকবোনটাকে বাড়াবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কম্পিউটারও অনেকগুলো বেড়ে যাবে। এদিকে দিয়েও তুমি বাড়াতে পারো। আরেকটি জিনিস হচ্ছে, কোনো একটি তথ্য পাঠালে এটা কোনো সুরক্ষিতভাবে একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে পৌঁছাতে পারে না। এর কারণ হচ্ছে তুমি এই প্রান্ত থেকে তথ্য পাঠালে সবগুলো কম্পিউটারই সমান তথ্য পেয়ে যাবে, একই তথ্য সবার কাছেই কিন্তু পৌঁছে যাবে। তাহলে দেখো আমরা এখানে যে সুবিধাটি বুঝলাম সেটি হলো যে খুব সহজেই এই টপোলজিটাকে এক্সটেন্ড বা বৃদ্ধি করা যায়। অর্থাৎ তুমি 4টা বা 5টা কম্পিউটার নিয়ে যেটা গঠন করেছিলে সেটাকে তুমি 7টা বা 8টা কম্পিউটার দিয়েও বাড়াতে পারো। আবার আরেকটি অসুবিধা আমরা জানলাম, যেটা হলো যদি এর মাঝখানের এই মূল ব্যাকবোনটি বা মূল কেবলটি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সবগুলো কম্পিউটারই অচল হয়ে যাবে বা পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। আবার আরেকটি জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে তথ্য পাঠাতেও কিন্তু অনেক সময় লাগবে, কারণ যখন তুমি একটির সাথে একটি এভাবে জুড়ে দিয়ে দিয়ে নেটওয়ার্কটিকে অনেক বড় করে ফেলবে, তখন কিন্তু তথ্য পাঠাতেও অনেক অসুবিধা হয়ে যাবে এবং তথ্য কিন্তু এখানে সুরক্ষিতভাবে পাঠানো সম্ভব নয়। এবার দেখো এর পরের যে টপোলজিটি আছে সেটির দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পারবো যে পরের টপোলজিটির নাম হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে এটা যে রিং এর সাথেই সবসময় সম্পৃক্ত থাকবে তা কিন্তু নয়। রিং বলতে আমরা বুঝি গোলাকার কোনো শেপ বা আকার বা আকৃতি, তাই না? সুতরাং রিং টপোলজি বললে মূলত আমাদের মাথায় আসে যে গোলাকার বা গোল আকৃতির কোনো শেপের কোনো টপোলজি। এটার সাথে এর কিছুটা মিলও রয়েছে, যে রিং টপোলজি তুমি যখন আঁকবে তখন তোমার টপোলজিটা ঠিক এইভাবে সার্কুলার ওয়েতে থাকবে। দেখো
যদিও এখানে আমি 4টি কম্পিউটার দিয়ে রিং টপোলজিটি এঁকেছি, তোমাদের বইয়ে 6টি কম্পিউটার দিয়ে টপোলজিটি অঙ্কন করা হয়েছে। কিন্তু মেইন যে সুবিধাটি এই টপোলজির সেটি হলো একটি নির্দিষ্ট দিক থেকে তথ্যগুলো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে এটা পাস করে দেয়। অর্থাৎ এই কম্পিউটার যখন কোনো তথ্য পায় তখন একটা নির্দিষ্ট দিকে, সাপোজ এটা 1 নাম্বার কম্পিউটার, এটা 2, এটা 3, এটা 4, তখন এই একটা নির্দিষ্ট ডিরেকশনে এইভাবে তথ্যগুলো পাস করে দেয়। তাহলে রিং টপোলজি সাধারণত গোলাকার শেপে তথ্যগুলো পাস করে, এবং একটি কম্পিউটার যদি এর নষ্ট হয়ে যায় তাহলে পুরা নেটওয়ার্কটি কিন্তু অচল হয়ে যায়। দেখো এখানে যদি এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে, কারণ তথ্য একটি থেকে আরেকটিতে, আরেকটি থেকে আরেকটিতে এভাবেই কিন্তু তথ্যের পাস হয় এখানে। অর্থাৎ এটি একটি রিং টপোলজির সবচেয়ে বড় অসুবিধা, যে এখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যাবে, যেটা তোমরা পৃষ্ঠা নম্বর 22-এর দিকে একটু চোখ বোলালে দেখতে পারবে। এরপরে যে টপোলজিটি আমরা জানবো সেটি হলো স্টার টপোলজি। স্টার টপোলজির মেইন যে বৈশিষ্ট্য সেটি যদি আমরা চিত্রের সাহায্যে দেখাতে চাই তাহলে আমাদের কাছে যে চিত্রটি দেয়া আছে বা বইয়ে যে চিত্রটি দেয়া আছে সেটির আকৃতি কিন্তু অনেকটা এই রকম। এখানে তুমি ইচ্ছা মতো অনেকগুলো কম্পিউটার জুড়ে দিতে পারো। অর্থাৎ স্টার বলতে এটা অনেকটা তারার মতো আকৃতির মতো এটা হয়ে থাকে। সুতরাং যখন স্টার টপোলজি নিয়ে আমরা আলোচনা করব তখন যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হলো যে এটার মূলত একটি প্রধান কম্পিউটার থাকে। প্রধান যে কম্পিউটারটি থাকে সেটি হচ্ছে একদম মাঝ বরাবর বা মিডিলে থাকে, এবং এখান থেকেই তথ্যগুলো অন্যান্য আরও যে কম্পিউটারগুলো আছে সেগুলোতে পৌঁছানো হয়। তাহলে দেখো যদি একটু ছবির দিকে তাকাও তাহলে যেটা বুঝতে পারছো সেটা হলো যে যদি এই মাঝখানের মেইন কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটি কিন্তু অচল হয়ে যাবে, তাই না? কিন্তু ধরো এই সাইডের থেকে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু এটার উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ এই কম্পিউটারটি যদি নষ্ট হয়ে যায় বা অকার্যকর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু মাঝখানের কম্পিউটারটি সবার কাছেই তথ্য পাঠাতে পারবে, শুধু নষ্ট হওয়া কম্পিউটারটি বাদে। কিন্তু যদি এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে দেখো সবগুলো কানেকশনই কিন্তু ছুটে যাচ্ছে, অর্থাৎ কেউ কারোর কাছে কোনো তথ্য পাঠাতে পারছে না। তাহলে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে, অর্থাৎ সুবিধা হচ্ছে যে এই টপোলজিতে প্রত্যেক একটি কম্পিউটার অন্য সবগুলো কম্পিউটারে খুব সহজেই তথ্যের আদান প্রদান করতে পারে, এবং আরেকটি সুবিধা হচ্ছে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কম্পিউটারগুলোর উপর কোনো প্রভাব পড়ে না। অন্য ক্ষেত্রে যদি মূল কম্পিউটারটি অর্থাৎ মাঝখানের কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়, পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। এই ছবির মাধ্যমেই তোমাদেরকে বর্ণনা করতে হবে যে এই টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। এবার আমরা স্টার টপোলজির পরে আমরা চলে যাব ট্রি টপোলজি। দেখো ট্রি টপোলজি অর্থ হচ্ছে প্রধানত যেই টপোলজিগুলো দেখতে, অর্থাৎ যার শেপগুলো হয়ে থাকে গাছের আকৃতির মতো। অর্থাৎ কোনো একটি গাছকে যদি এই টপোলজির সাথে তুলনা করো, একটি গাছ সাধারণত শিকড় থেকেই কিন্তু আস্তে আস্তে এটার অনেক বড় হতে থাকে। ধরো প্রথমে এটি একটি শিকড় ছিল, সেখান থেকে এটি আরেকটি, এখান থেকে ডালপালা বের হলো, এবং এই ডালপালা থেকে কিন্তু অন্য আরো অনেকগুলো ডালপালা বের হলো, শাখা প্রশাখা কিন্তু সব এখান থেকে বের হলো। কিন্তু এটার কিন্তু মূল একটি যে মূল যেই আমরা বলি শিকড় সেটা কিন্তু ফিক্সড আছে, অর্থাৎ এখানেই আছে। ঠিক একইভাবে তুমি কিন্তু এই টপোলজিটিকে ট্রি টপোলজির সাথে তুলনা করতে পারো। ট্রি যার বাংলা অর্থ হচ্ছে গাছ, এই টপোলজি গাছের মতো করে ওই শেপেই কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই টপোলজিতে তুমি চাইলে এখান থেকে আরো অনেকগুলো কম্পিউটার দিয়ে এই কানেকশনটিকে বাড়াতে পারো। এবং দেখো তুমি যদি
এই কম্পিউটারটি মুছে ফেলো, অর্থাৎ মূল কম্পিউটারটি মুছে ফেলো, তাহলে কিন্তু তথ্যের আদান প্রদানে ব্যাঘাত ঘটবে। অন্যভাবে তোমার যদি এখান থেকে একটা কম্পিউটার মুছে যায় তাহলে কিন্তু তথ্যের আদান প্রদানে কোনো ব্যাঘাত ঘটবে না। অর্থাৎ এর কার্যপ্রণালীও কিন্তু অনেকটা রিং টপোলজি এবং আমরা যে আরেকটি টপোলজি পড়লাম সেটি হচ্ছে স্টার টপোলজি, অনেকটা তার মতোই। এবার যদি তুমি অন্য আরেকটি টপোলজির দিকে তাকাও, সেটি হলো যে তোমাদের বইয়ের শেষ যে টপোলজিটি নিয়ে আলোচনা করা আছে সেটি হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি সাধারণত একটু অন্য ধরনের হয় দেখতে এবং এটি সবচেয়ে শক্তিশালী টপোলজি। মেশ টপোলজির যদি তুমি ছবি অঙ্কন করতে চাও সেই ক্ষেত্রে তুমি 4টি বা 6টি কম্পিউটার নিতে পারো। ধরো এখানে 6টি কম্পিউটার 6টি জায়গায় নেওয়া হয়েছে। দেখো প্রথমে 2টি এঁকেছি আমি এখানে, এরপরে আবার 2টি এবং পরবর্তীতে এটা এবং এটা এঁকেছি। এই টপোলজিটি যদি তুমি ভালোভাবে আঁকতে চাও সেই ক্ষেত্রে তুমি প্রথমেই এই নোটটি দিয়ে শুরু করবে, অর্থাৎ এই কম্পিউটারটি দিয়ে শুরু করবে এবং এর প্রত্যেকটি কম্পিউটারের সাথে আগে কানেকশন দিবে, অর্থাৎ এইভাবে কানেকশন দিবে। দেখো এই ছবিটি দেখে যদিও মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে আঁকো তাহলে খুব সহজেই এটা আঁকতে পারবে। দেখো একটি কম্পিউটার থেকে আমি মোট 1 2 3 4 5টি জায়গায় কানেকশন দিলাম। এবার এই কম্পিউটারটি শেষ হয়ে গেলে আমি এই কম্পিউটারটি ধরবো, এটা কিন্তু এর সাথে কানেকশন রয়েছেই, সুতরাং ওকে এই কম্পিউটারের সাথে সংযুক্ত করব, এর সাথে করব, এর সাথে করব এবং লাস্ট এটার সাথে করব। এবার আমার যখন 2 নম্বর কম্পিউটার শেষ হয়ে যাবে আমি এটাকেও ঠিক সবার সাথে কানেকশন দিব। এবার 3 নম্বর কম্পিউটারও শেষ হয়ে গেলে দেখো আমি এটাকে এটার সাথে কানেকশন দিব। এবার লাস্ট আমার এই কম্পিউটারটি ছিল। দেখো প্রত্যেকটি কম্পিউটার থেকেই কিন্তু 5টি করে রেখা গেছে। তুমি যখন একসাথে ছবিগুলো সব আঁকাতে যাবে তখন কিন্তু জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। তুমি যদি এক পাশ থেকে প্রত্যেকটি কম্পিউটারে 5টি করে কানেকশন দিয়ে আঁকানো শুরু করো এবং এটি শেষ হলে যদি তুমি পরবর্তী কম্পিউটারে যে আবার কানেকশনগুলো দাও তাহলেই কিন্তু এটি খুব সহজ হবে। এবং এই টপোলজিকে বলা হয় কমপ্লিট মেশ টপোলজি। কেন কমপ্লিট মেশ বলা হয়? কারণ হচ্ছে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটির সাথেই কিন্তু কানেক্টেড, অর্থাৎ সংযুক্ত। কোনো একটি নেটওয়ার্ক যদি মুছেও যায় বা কোনো একটি তারের কানেকশন যদি লুজও হয়ে যায় তাও কিন্তু কম্পিউটার একটি থেকে আরেকটিতে তথ্য পাঠাতে পারবে। এখন কিভাবে সেটা তথ্য পাঠাতে পারবে? দেখো আমি যদি ধরো এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারের কানেকশনটা লুজ হয়ে গেছে, অর্থাৎ এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে তথ্য পাঠানোর জন্য যে তারের সংযোগ ছিল সেটি নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে তথ্যগুলো যাবে? যদি এই তারটি নষ্ট হয়ে যায় তাও কোনো সমস্যা নেই, কারণ এই কম্পিউটার প্রথমে ওর কাছে তথ্য পাঠাবে, ও এর কাছে পাঠিয়ে দিবে। একটু খেয়াল করে দেখো, কারণ এই কম্পিউটার থেকে কানেকশন কিন্তু এই কম্পিউটারে আছে, এবার ও এই কম্পিউটারের কাছে তথ্যটি পাঠিয়ে দিবে। আরেকটি সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে যদিও এই ধরনের টপোলজি বানাতে গেলে একটু টাকা পয়সা বেশি খরচ হয় বা নেটওয়ার্ক গঠন করতে গেলে বেশি খরচ হয়, কিন্তু তারপরেও এই টপোলজি কিন্তু অনেক বেশি সুরক্ষিত, অর্থাৎ অনেক বেশি সিকিউরড, কারণ সহজেই কিন্তু এই টপোলজিটি নষ্ট হয় না। একটি আরেকটির সাথে সংযুক্ত থাকার কারণে কোনো কম্পিউটার থেকেই কিন্তু তথ্য আদান প্রদান করতে বেশি ঝামেলা হয় না, কারণ একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে খুব ভালোভাবে সংযুক্ত থাকে। যদি একটি তারও ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও একটি কম্পিউটার থেকে আরেকটি পথ ব্যবহার করে নির্দিষ্ট কম্পিউটারে তথ্য পাঠানো সম্ভব, যেটা আমি তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম যে যদি আমার এই কানেকশনটি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও আমি এই কম্পিউটার থেকে লাস্টের কম্পিউটারে তথ্য পাঠাতে পারবো। এজন্যই একে বলা হয় কমপ্লিট মেশ। কমপ্লিট মেশ অর্থ প্রত্যেকটি কম্পিউটার অন্য আরও যে কয়টি কম্পিউটার আছে প্রত্যেকটির সাথে খুব ভালোভাবে সংযুক্ত এবং প্রত্যেকটি কম্পিউটারই অন্য আরও কম্পিউটারগুলোর সাথে যোগাযোগ করতে পারে। এজন্য মেশ টপোলজি সাধারণত খুবই জনপ্রিয় এক ধরনের টপোলজি।
এবার তোমাদের পাঠ্য বইয়ের থেকে পৃষ্ঠা নম্বর 21 এবং 22 থেকে কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্ন তোমরা দাগিয়ে নাও এবং এই অধ্যায় থেকে তোমাদেরকে কিছু বড় প্রশ্ন নোট আকারে দেয়া হবে। পৃষ্ঠা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 21-এর পার্ট 9 টপোলজির ভিতরে দেখো আমরা প্রথমেই যেটি পড়েছিলাম প্যান, ল্যান্ড, ম্যান এবং ওয়ান, এগুলোর আসলে পূর্ণরূপ কি এগুলোর নিচে দাগ দাও। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক, এরপরে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং তারপরেটা হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার পৃষ্ঠা নম্বর 21-এর বাস টপোলজির দিকে দেখো। বাস টপোলজি যেখানে লেখা আছে তার প্রথম লাইনটি, এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয়। মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয়, এই লাইনটা একটু দাগিয়ে নাও। এরপরে বাস টপোলজিরই শেষের লাইনটা একটু খেয়াল করে দেখো। মনে রাখতে হবে মূল বাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অকেজো হয়ে যায়। বাস টপোলজির প্রথম লাইনটি এবং বাস টপোলজির শেষ লাইনটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে পৃষ্ঠা নম্বর 22-এর 3 নম্বর লাইন দেখো। রিং টপোলজির ক্ষেত্রে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। এরপরে পৃষ্ঠা নম্বর 22 স্টার টপোলজি। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি কম্পিউটারগুলো সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়বে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলোকে স্টারের মতোই সাজাতে হয়। তাহলে এই গুরুত্বপূর্ণ লাইনটি দাগিয়ে নাও। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় নেটওয়ার্ক বা সেন্ট্রাল যে নেটওয়ার্ক, মাঝখানের নেটওয়ার্ক, সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে যায়। এরপরে মেশ টপোলজি দেখো, সবার শেষে যে টপোলজিটি আছে সেটি হলো যে মেশ টপোলজির শেষের 4টি লাইন দাগিয়ে নাও। যে কোনো যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে বলা হয় কমপ্লিট মেশ। ছবিতে 6টি কম্পিউটারের একটি কমপ্লিট মেশ দেখানো হলো। তাহলে কমপ্লিট মেশ কি? যদি প্রত্যেকটি কম্পিউটারের সাথে আলাদা আলাদাভাবেও যুক্ত থাকে, তাকে বলা হয় হচ্ছে কমপ্লিট মেশ। আলাদা আলাদাভাবে বলতে বোঝায় সরাসরি যুক্ত থাকে। ধরো এই কম্পিউটারটির সাথে কিন্তু সরাসরি যুক্ত, দেখো এই তারটির মাধ্যমে। আবার এই কম্পিউটারের সাথে কিন্তু এই তারের মাধ্যমে সরাসরি যুক্ত। এবার এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন রয়েছে, বড় প্রশ্নটি সবাই একটু খাতায় লিখে নাও। বাড়ির কাজ, বড় প্রশ্ন। টপোলজি কি? বিভিন্ন প্রকার টপোলজি ও ছবি সহ বর্ণনা করো। দেখো, টপোলজি কি, বিভিন্ন প্রকারের টপোলজি চিত্রসহ বর্ণনা করো। উত্তরটি তোমরা পৃষ্ঠা নম্বর
21 এবং 22 থেকে লিখবে। অর্থাৎ বিভিন্ন প্রকারের টপোলজি বলতে তোমরা তোমাদের বইয়ে যে 5 ধরনের টপোলজির নাম জানলে, সেটা হলো বাস টপোলজি, এরপরে হচ্ছে রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি। এই প্রত্যেকটি টপোলজির ছবি এঁকে টপোলজি সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবে। অর্থাৎ এর সুবিধা অসুবিধাগুলো আলাদা আলাদা পয়েন্টসে লেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটির ছবি থেকে বর্ণনা লেখার চেষ্টা করবে। ছবিগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে বর্ণনার সাথে অনেক কিছুই কিন্তু মিল পাবে। তুমি বানিয়েও অনেক কিছু লিখতে পারবে যদি তুমি ছবিগুলো দেখে ঠিকভাবে বুঝতে পারো। তাহলে এই টপোলজি থেকে আমরা জেনেছি যে টপোলজি হচ্ছে নেটওয়ার্কের ভিন্ন ভিন্ন ধরনের যুক্ত হওয়ার যে পদ্ধতি। অর্থাৎ ভিন্ন ভিন্ন কম্পিউটার যে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে একে অন্যের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গঠন করে সেই পদ্ধতিকেই বলা হয় টপোলজি। এবং আমরা আরও জেনেছি 5 ধরনের টপোলজি আছে, যার মধ্যে প্রথমটি ছিল বাস টপোলজি। ঠিক একইভাবে তোমরা এই উত্তরটি যখন লিখবে প্রথমে টপোলজির সংজ্ঞা লিখে এরপরে 5 ধরনের টপোলজি এক একটি করে নাম লিখবে এবং চিত্রসহ কিছু বর্ণনা করবে, যেমন 2 থেকে 3 লাইন। ঠিক একইভাবে এই উত্তরটি তোমরা সুন্দর করে লিখে আনবে। তাহলে দেখো আমরা যে বললাম যে বিভিন্ন প্রকার টপোলজির মধ্যে বাস টপোলজি একটি, যেটি একটি কম্পিউটার অনেকগুলো একটি ব্যাকবোনের সাহায্যে অনেকগুলো কম্পিউটার এখানে কানেক্টেড থাকে। ব্যাকবোনটি অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি সাধারণত অকেজো হয়ে যায়। অর্থাৎ বাস টপোলজির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল ব্যাকবোন, তাই না? তাহলে প্রশ্নটি তোমরা সবাই খাতাতে লিখে নাও এবং উত্তরটি বাড়ি থেকে লিখে আনবে। টপোলজি কি? বিভিন্ন প্রকার টপোলজির চিত্রসহ বর্ণনা করো। উত্তরটি লেখার সময় তোমরা এক একটি টপোলজি লিখে এগুলির ছবি অবশ্যই অঙ্কন করবে। পরীক্ষাতে যদি চিত্রের কথা উল্লেখ নাও থাকে তারপরেও তোমরা ছবিটি অঙ্কন করবে। প্রত্যেকটি টপোলজির জন্য ছবি অঙ্কন করবে এবং সেটা পেন্সিল দিয়ে অঙ্কন করবে। চেষ্টা করবে পেন্সিল দিয়ে ছবিটি অঙ্কন করার জন্য। বাস টপোলজির পরে তোমরা রিং টপোলজি নিয়ে আলোচনা করবে, এরপরে তোমরা স্টার টপোলজি নিয়ে আলোচনা করবে এবং তারপরে ট্রি টপোলজি এবং সর্বশেষে তোমরা মেশ টপোলজি নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকটি ছবি সূক্ষ্মভাবে আঁকার চেষ্টা করবে। তাহলে দেখো এই টপোলজি থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আজকে জানতে পারলাম, যে কিভাবে একটি কম্পিউটার অন্য কম্পিউটারগুলোর সাথে সংযুক্ত হয়ে তথ্যের আদান প্রদান করতে পারে সে সম্পর্কে কিন্তু আজকে আমরা জানলাম। আমরা আরও জানলাম যে একটি কম্পিউটার অন্য কম্পিউটারগুলোর সাথে সংযুক্ত হওয়ার পরে তাদের থেকে কোন সমস্যার কারণে তথ্য আদান প্রদানে ব্যাঘাত ঘটে বা টপোলজিগুলোর ভূমিকা কি তথ্যের আদান প্রদান ঘটাতে বা ব্যাঘাত ঘটাতে, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এবং এই পৃষ্ঠায় 21 এবং 22 পৃষ্ঠা থেকে বেশ কিছু এমসিকিউও তোমাদেরকে আমি দাগিয়ে দিয়েছি। এই নৈবেত্তিক প্রশ্নগুলোও বাড়ি থেকে পড়ে আসবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা টপোলজি সম্পর্কে অনেক কিছুই বুঝতে পেরেছো এবং আরও ভালোভাবে বোঝার জন্য বইটি আরও কয়েকবার রিডিং পড়বে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।